আপনারা শুনছেন ওং অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প করালির সাধনা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প করালির সাধনা। ডানা ঝাপটানোর শব্দটা শুনতে পেয়ে হরিহর একবার মুখ তুলে তাকিয়ে দেখল পেছনের দিকে। অন্ধকারে ভালো করে কোনো কিছু বোঝা যায় না। হরিহরের হাতের লণ্ঠনটা মুখের কাছে তুলে আনতে যেন মনে হলো মাথার উপরে বেশ খানিকটা উঁচুতে কি যেন একটা বারবার পাক খাচ্ছে। তারই ডানা ঝাপটাবার শব্দ সে শুনতে পেয়েছে। রাতের বেলা এমন অন্ধকারে কোনো বড় পাখি ডানা ঝাপটিয়ে মাথার উপরে ঘুরে বেড়ায় বলে তো হরিহর শোনেনি। রাতের বেলা আমাদের এদিকে পেঁচা বাদুড় ছাড়া তো আর কিছুই আছে বলে শুনিনি। তাহলে এত বড় পাখিটা রাতের বেলা ডানা ঝাপটাচ্ছে কেন? ওটা কি পাখি? হরিহর ভালো করে বোঝার চেষ্টা করে, কিন্তু পারে না। আর পারবেই বা কি করে? অন্ধকারের মধ্যে তো ভালো করে কোনো কিছু দেখাই যাচ্ছে না। অদ্ভুতভাবে হরিহর আরেকবার মাথার উপরে তাকিয়ে দেখল, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। পাখিটা যেন একটু আগে উড়ে এসেছিল, আবার চলে গেছে। হরিহর আরও খানিকটা সামনে এগোল। আজ রাতের মধ্যেই তাকে পাশের গ্রামে গিয়ে পৌঁছাতে হবে। কাল সকালে জমিতে ধান কাটার কাজ শুরু হবে। সকালবেলা যাওয়া যেত, কিন্তু তাতে দেরি হয়ে যাবে। তাছাড়া সকালে উঠে এতটা পথ হেঁটে যেতে হরিহরের ভালো লাগবে না। সেই জন্যই আজকেই খাওয়া দাওয়া সেরে সে বেরিয়ে পড়েছিল। আসার আগে বউকে বলেছিল, আমি তোমার বাপের বাড়ি গেলাম, বুঝলে? কাল ধান কাটা সেরে তারপর না হয় 2-1 দিন পরে আসব। ওদিকে এখন অনেক কাজ। হরিহর অন্য একটা কারণেও সেখানে গিয়েছিল। পুষ্পর দাদা নিবারণ একা মানুষ, তবে জমি জায়গা, পুকুর, বাগান অনেক কিছুই আছে। হরিহর তাকে হাতে হাতে এটা ওটা সাহায্য করে, আর তার বিনিময়ে পুকুরের মাছ, ধানের ভাগ অনেক কিছুই দিয়ে থাকে নিবারণ। তাছাড়া হরিহরের জমি বলতে অল্প একটু। এইভাবেই কোনো রকমে নিজের সংসার চালাতে হয় তাকে। পুষ্প ছাড়াও তার ঘরে বছর 7 তাদের একটি ছেলে রয়েছে। এই সব কারণেই সে রাতের বেলায় বেরিয়ে পড়েছিল। কিন্তু এখন তাদের গ্রাম ছাড়িয়ে পাশের গ্রামে যাওয়ার পথের মাঝামাঝি জায়গায় এসে এই এমন একটা রাত জাগা পাখির ডানা ঝাপটানোর শব্দে হরিহর খানিকটা ভয় পেয়ে গেল। যাক, পাখির আওয়াজটা আর শোনা যাচ্ছে না, ভালোই হয়েছে। কিন্তু কারা যেন একসঙ্গে কথা বলছে, হাসছে। কি হলো আজ? 2 গ্রামের মাঝে যে সোজা পথটা রয়েছে, সেটা একটা জঙ্গল মতো জায়গার মধ্যে দিয়ে, অবশ্য ঠিক জঙ্গল বলা চলে না। পথের এক পাশে ধানের ফাঁকা জমি, আর অন্য পাশে খানিকটা জঙ্গলে জায়গা। তার ভেতর থেকে একসাথে অনেকগুলো গলার হাসির শব্দটা ভেসে আসছে। হরিহর কৌতূহলী হয়ে চুপি চুপি জঙ্গলের ভেতরের দিকে ঢুকতেই দেখতে পায় এক জায়গায় কতগুলো লোক বসে আছে। তাদের পরনে লাল কাপড়, খালি গা, আর সারা গায়ে কি সমস্ত অদ্ভুত কালি ঝুলি মাখা। মাথায় লম্বা চুল ছোট করে বাঁধা। চারপাশে আগুন জ্বলছে, আর তারই মাঝে একটা কিসের যেন মূর্তি। ওরা সবাই একসঙ্গে মাঝে মাঝে হাসছে, আর মাঝে মাঝে কি যেন তুলে নিয়ে মূর্তির গায়ে ছুঁয়ে দিচ্ছে। আরে, একজন সাধু বলে মনে হচ্ছে। কিন্তু এইখানে এত রাতে ওরা কি করছে? কিছু তো বুঝতে পারছি না। না, শুধু শুধু এখানে আটকে থেকে কোনো লাভ নেই, চলেই যাই।
কথাটা ভেবে হরিহর তাড়াতাড়ি করে সেখান থেকে বাইরে বেরোতে যাবে, এমন সময় দেখতে পেল মাথার ওপর ডানা ঝাপটাতে ঝাপটাতে একটা কালো রঙের মস্ত বড় পাখির মতো কিছু একটা নেমে আসছে। আশ্চর্য, সেই পাখিটা বলে মনে হচ্ছে না। হরিহর চমকে ওঠার সঙ্গে সঙ্গেই পাখিটা তার একদম সামনে এসে পড়ল। বিশাল বড় পাখি। বড় পাখি সে এর আগে দেখেছে, দূরের কোনো এক গ্রাম থেকে কেউ একজন সঙ্গে করে এনেছিল, কিন্তু এই পাখিটা কম করে তার প্রায় 3 গুণ হবে। এত বড় পাখি দেখেই হরিহরের আত্মারাম যেন খাঁচা ছাড়া হয়ে গেল। বিড়বিড় করে কি যেন বলতে বলতে পাখিটাকে পাশ কাটিয়ে অন্যদিকে বের হতে যাবে, এমন সময় পেছনের দিকে কয়েকটা পায়ের শব্দ শোনা যায়। আবার একজন, আমি জানতাম ঠিক আবার একজনকে করালি নিয়ে আসবে আজকে। তাদের তো আমাদেরই ভালো হয়েছে, রক্তের প্রয়োজন মিটবে, করালি এবার নিজের কাজ করবে, আর তারপর আমায় ছেড়ে দাও। তোমরা কারা? আমায় কেন মারতে চাইছো? তোমরা আমায় ছেড়ে দাও। তোকে ছেড়েই তো দেবো, তোকে এমন ভাবে ছেড়ে দেবো যে আর কখনোই তোর কষ্ট হবে না। তুই নিজেকে ভাগ্যবান বলে মনে কর, আজ রাতে মায়ের ভোগে তুই লাগবি। করালে। পাখিটা আরেকবার ডেকে উঠল। হরিহর কিছু বুঝে ওঠার আগেই পাখিটা ঝাঁপিয়ে এসে পড়ল তার ঘাড়ের কাছে। হরিহর বুঝতে পারল পাখিটার পায়ের লম্বা লম্বা নখগুলো তার ঘাড়ের কাছে এসে তীব্র যন্ত্রণা দিচ্ছে তাকে। তখনই হরিহরের চোখ চলে গেল করালি নামের সেই পাখিটার চোখের দিকে। সাদা ফ্যাকাশে মণিহীন তার চোখ। চিৎকার করে উঠল হরিহর, আর তারপরে বুঝতে পারল প্রচণ্ড ব্যথা। একটু একটু করে সে জ্ঞান হারাতে শুরু করেছে। মটলিনের কাছে আসতেই বৃষ্টিটা বেশ বেড়ে উঠেছিল। আজ এই মাসের শেষ, তার উপরে সবে শীত পড়তে শুরু করেছে। এই সময় সকালের দিকে রোদের আলো গায়ে লাগিয়ে তারানাথের বাড়ি পর্যন্ত হেঁটে যেতে বেশ ভালোই লাগে। এই কারণেই বেরিয়েছিলাম, কিন্তু মাঝপথে এসে যে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামবে সেই কথাটা কে জানতো। কিশোরী তো একবার বলেই ফেলল। শীতকালে বৃষ্টি হয় বলে তো কখনো শুনিনি, অথচ আজ ঠাকুরমশাইয়ের বাড়ি আসবো বলে শীতের সকালেও এমনভাবে বৃষ্টি নেমেছে। কাল থেকেই তো আকাশ মেঘলা হয়েছিল, বৃষ্টি হবার একটা সম্ভাবনা তো রয়েছেই, কিন্তু এতটা চলে এলাম, তারপরে বৃষ্টি নামলো, আর একটু হলেই পৌঁছে যেতাম। আর কি করা যায় বলো তো, সঙ্গে করে একটা ছাতা আনলে অসুবিধা হতো না। দেখো না, আজ শীতের সকালে বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে লোকজন কিন্তু খুব একটা কমেনি। সেটাই দেখলাম, শুধু আমরা নয়, অনেকেই আজ রাতে বাইরে বেরিয়েছে। তাছাড়া তাদের মধ্যে অনেকে বৃষ্টির জন্য আটকে গেলেও বেশ কিছু লোকজন ছাতা নিয়ে এদিক ওদিক চলেছে। অর্থাৎ শীতের সকালে বৃষ্টি হতে পারে এই কথা তারা আগে থেকেই বুঝতে পেরেছিল নাকি? কিশোরী উৎফুল্ল মনে বাইরের দিকে তাকিয়ে দেখছিল, আর আমার মনে বারবার ঘুরে ফিরে আসছিল আগের বার গল্প শুনে ফেরার সময় তারানাথের বলে দেওয়া কথাগুলো। এক অন্ধকারের গল্প বলবে বলেছিল, সে কোনো এক পাখির কথা। সেদিন তাড়াহুড়োর জন্য এই সমস্ত কথা আর শোনা হয়নি। আজ গিয়ে সেই কথাই শুনতে হবে। আমার কিন্তু মনে আছে, কারণ তারানাথ বলেছিল, তোমাদের আগে থেকেই একটা কথা বলবো বলে ভেবেছিলাম, বুঝলে। তোমরা আসার আগেই মনে ছিল, কিন্তু তারপরে ভুলে গেলাম, তাই আজকে আর বলা হলো না। পরের দিন বলবো। আমি তো ভুলে যাই, মনে করিয়ে দিও একবার। একটা পাখির গল্প বলবো তোমাদের। কিশোরী কৌতূহলী হয়ে বলল, পাখির গল্প? আর অন্য কোনো গল্প পেলেন না? সেই কথা শুনলে তারপর তোমরা বুঝতে পারবে কেন এই গল্প তোমাদের বলতে চাইছি। আজ বেরিয়ে পড়ো, আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নয়। কিশোরী বলল, ঠাকুরমশাই অমন কথা মাঝে মাঝে বলে।
সেসব কথা তুমি মনে নিও না, গিয়ে দেখবে হয়তো সে সব কিছু ভুলে গেছে। তাছাড়া পাখির গল্প শোনার থেকে না শোনাই ভালো। তবে একবার ঠাকুরমশাই একটা আশ্চর্য পাখির গল্প বলেছিল, মনে আছে? তেমনই কিছু নাকি? যা হোক, একটা বলবে যখন বলেছে নিশ্চয়ই বলবে, কিন্তু বৃষ্টি তো কমার নাম নেই। তা মাথায় হাত রেখে বেরিয়ে পড়বে নাকি? এই বৃষ্টি থামবে বলে তো মনে হয় না। কথাটা মিথ্যে বলিনি। একে তো শীতকাল, রোজ আকাশটা কালো করে মেঘ আকাশে উঠতেই ঠান্ডাটা বাড়তে শুরু করেছে। আমাদের পোশাকের উপর পাতলা করে চাদর জড়িয়ে রাখা, কিন্তু বৃষ্টি পড়তে পড়তে যেন চাদর ভেদ করে ঠান্ডা হাওয়া একেবারে হাড়ের ওপরে গিয়ে ধাক্কা দিচ্ছে। আর বেশিক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয়। মনে মনে ভাবছি, এমন সময় আচমকাই বৃষ্টিটা কমে এলো। আমরা দেরি করলাম না, তাড়াতাড়ি কিশোরী আর আমি তারানাথের বাড়িতে গিয়ে ঢুকতেই দেখি তারানাথ তক্তপোষের ওপর একপাশে চুপ করে বসে বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমাদের ঢুকতে দেখেই বলল, কাছাকাছি এসে বড্ড বিপদে পড়ে গিয়েছিলে। এতটুকু আসার পরেও অপেক্ষা করতে হচ্ছিল কি, তাই তো? জাগে এসে যখন পড়েছ তখন আর বৃষ্টি হতে দোষ নেই। আপনি যখন বুঝতেই পেরেছিলেন যে আমরা কাছাকাছি চলে এসেছি, তাহলে তখনই বৃষ্টিটা থামিয়ে দিলেন না কেন? সব সময় এমনভাবে সবকিছু করা যায় না, বুঝলে? প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু করতে গেলে বিপদ হতে পারে। দাঁড়াও, আগে এই দিকটা সামাল দিই। আমরা তক্তপোষের পাশে এসে বসে পড়েছি। তারানাথ কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে রইল, তারপর যেন একটা নিঃশ্বাস ফেলল। তাকিয়ে দেখি একটু পরেই টিপটিপ করে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, আর তারপরে সেটা মুষলধারে নেমে এলো। শীতকালে মুষলধারে বৃষ্টি, কালো মেঘের মধ্যে যে কত ঠান্ডা বাতাস বয় চারপাশে, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা চুপ করে বসে রয়েছি। তারানাথ একটু পরেই লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাকে আজ তোমরা এসেছো বলে ভালো লাগছে, না হলে এমন শীতের সকাল আর তার মাঝে বৃষ্টি, একা একাই গোটা সময়টা কাটাতে হতো। আপনি আগেরবার বলেছিলেন একটা পাখির গল্প শোনাবেন, সেই গল্পটাই আজ বলবেন তো? তারানাথ কি যেন একটা চিন্তা করলো, তারপরে বলল, পাখির গল্প? আচ্ছা, কোন পাখির গল্পের কথা বলছো বলো তো? তোমাকে পাখির গল্প বলবো বলেছিলাম, তাই না? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বলেছিলেন আপনি একটা পাখির গল্প শোনাবেন। কোনো কারণে আগে একবার ভুলে গিয়েছিলেন, তাছাড়া আমাদের হাতে সময়ও ছিল না, তাই হঠাৎ মনে পড়ে গেছে এমনভাবে তারানাথ বলল। ও হ্যাঁ, মনে পড়েছে, পাখির কথা বলেছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের সেই করালির কথা বলবো বলে বলেছিলাম। করালি? সে আবার কি? আসল কথা শোনো, তাহলে বুঝতে পারবে। তোমাদের যে কথা বলতে চলেছি আজ থেকে অনেক বছর আগের কথা। তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হওয়ার পরে বাড়ি ছেড়ে একবার বেরিয়ে পড়েছিলাম, সেইবারের কথা। সেবার বড় আশ্চর্য কিছু ঘটনা ঘটেছিল আমার জীবনে। মনে হয় আমার ভবিতব্যে এমনটাই লেখা ছিল বলে সেই সব ঘটনা পরস্পর আমার জীবনে ঘটে গিয়েছিল, আর তার মাঝে একটা ছিল সেই করালি। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে তাতে অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়তে লাগলো। বাইরে ঝমঝমে বৃষ্টিটা একটু কমে এসেছে, তবে ঠান্ডা তাতে কমেনি। তারানাথের গায়ে লাল রঙের উপর জড়িয়ে রাখা একটা কালচে পুরনো চাদর, অবশ্য চাদরটা ঠিক জড়িয়ে রাখা বলা চলে না, একসময় বোধহয় জড়িয়ে ছিল, এখন সেটা খুলে এসেছে। কোনো রকমে গায়ের ওপর ফেলা রয়েছে। মাথার চুল আর দাড়ি আগের থেকে বড় হয়েছে, মুখটা যেন আরও বেশি রুক্ষ হয়ে গেছে। শীতকালের অসুস্থতা হোক কিংবা তারানাথের অযত্ন হোক, তাকে দেখতে বড় অদ্ভুত লাগছে। যেন মনে হয় দুটো উজ্জ্বল জ্বলন্ত চোখ ছাড়া বাকি সব কিছুই যেন একটা প্রস্তর মূর্তি, একভাবে চুপ করে বসে রয়েছে আমাদের সামনে। এ সময়টা আমরা কথা বলি না, তাই কিশোরী আর আমি চুপ করে রইলাম। তারানাথ বেশ কয়েকবার ধোঁয়া ছেড়ে তারপর বলতে শুরু করলো। বীরভূমের কাছে একবার বেশ কয়েকটা অতি প্রত্যন্ত গ্রামে আমায় যেতে হয়েছিল। দু একবার এমনি ঘুরতে যাওয়া হয়েছিল, আবার দু একবার যাওয়া হয়েছিল নানা সাধু সঙ্গে পড়ে। ঘোরা বলতে তোমাদের মতন সময় কাটাবার জন্য নয়। গ্রাম বাংলা আমার বড় ভালো লাগতো।
তাই পায়ে হেঁটে সেই সমস্ত জায়গা ঘুরে দেখতে আমি বেশ পছন্দ করি। তো সেই সূত্রেই বীরভূমের বেশ কয়েকটা গ্রামের এখানে ওখানে বেশ কয়েকবার যাতায়াত করে জায়গাটা আমার যাকে বলে একেবারে চেনার মতো হয়ে গেছিল। একেবারে কয়টা গ্রাম চেনা মতন তো হয়ে গেছিলই, কিন্তু তবুও সব জায়গায় তো আর যাওয়া হয়নি। তাই মধুসুন্দরী দেবীর কাছ থেকে বাড়ির লোকেরা যখন আমায় ফিরিয়ে নিয়ে যায়, তখন আবার বেরিয়ে পড়ার পর বীরভূমের দিকেই রওনা হয়েছিলাম। কয়েকটা গ্রাম ঘুরে বেড়িয়ে বেশ কয়েক মাস কাটল। একদিন একটা গ্রামের কাছ থেকে ওই সকালের দিকে হেঁটে যাচ্ছি, দেখি জমিতে ধান কাটা হচ্ছে। তখন যাকে বলে শীতের সময়। অবশ্য পুরোপুরিভাবে শীত তখনও এসে পড়েনি বটে। এই সময় কিন্তু সচরাচর ফসল হয় না। ফসল হয় ওই শীতের মাঝামাঝির দিকে, আর না হয় দুর্গাপুজোর আগে আগে। বুঝতে পারলাম যে অসময়ের ফসল। সেখানে গিয়ে দাঁড়ালাম একটা গাছের তলায়। ফসল তুলতে আসা মজুরেরা কেউ কেউ বিশ্রাম করছে, একদল লোক কাজ করছে, আবার তারা বিশ্রামের জন্য বসলে বাকিরা কাজ করছে। তা একজন লোক কেউ একপাশে দাঁড়িয়ে মাথার উপর গামছা রেখে তাদের কাজ তদারকি করছে, আর মাঝে মাঝে বলছে, আমার কিন্তু বড় চিন্তা হচ্ছে। এমন তো কখনো হয় না, কথার খেলাপ তো কখনো হরিহর করে না। তাহলে কি হলো? সে যেন কারোর কথা বলছে বলেই মনে হলো। মাঝে মাঝে গ্রামের পথের দিকে তাকাচ্ছে। এমন সময় তার চোখ পড়ল আমার দিকে। সে একটু হাসি মুখেই আমার দিকে দুটো পা এগিয়ে এলো। আমিও এগিয়ে গেলাম। বললাম, তোমার জমিতে বুঝি ধান কাটা হচ্ছে? তা বেশ বেশ ভালো, কিন্তু তোমায় বড় চঞ্চল বলে মনে হচ্ছে। সে এগিয়ে এসে আমায় প্রণাম করতে গিয়েছিল। আমি হাত তুলে আশীর্বাদ করলাম বটে, কিন্তু প্রণামটা নিলাম না। সে বলল, আর বলবেন না সাধু বাবা, আজ ধান তোলার কাজ। পাশের গ্রামে আমার বোনের বর হরিহর সে থাকে, তার আসার কথা আছে, কিন্তু আসার কথা ছিল কাল রাতের দিকে। অনেকক্ষণ অপেক্ষা করে করেও যখন সে এলো না, তখন ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম ভোরবেলা আসবে, কিন্তু সকালেও তার দেখা নেই। এইমাত্র একজনকে তার বাড়িতে পাঠিয়েছি কিছুক্ষণ আগে। আমার একার পক্ষে এত কিছু কাজ দেখা সম্ভব নয়। হরিহর থাকলে তোলা ধান তাকে বাড়িতে পাঠিয়ে দিতাম, ঝাড়াই মাড়াই তো সেখানেই হবে। কোনো বিপদে পড়েছে হয়তো। আর তুমি চিন্তা করো না, চলে আসবে কিছুক্ষণে। নিবারণ আমায় সেখানে থাকতে অনুরোধ করল। আজ তার ধান ঝাড়াই মারাই এই সমস্ত হবে না, হবে কাল। আজ ধান কাটা হয়ে যাক, তারপরে সে তার বাড়িতে আমায় নিয়ে যাবে। সে একাই থাকে। দুটো দিন সে আমায় আদর যত্ন করতে চায়, তা আমিও আপত্তি করলাম না। আদর যত্নের আমারও তো প্রয়োজন ছিল। অনেক দিন ধরে শুধু হেঁটেই চলেছি আর হেঁটেই চলেছি। দু একজন গৃহস্থের বাড়িতে মাঝে মধ্যে জল বাতাসা এমন এই সমস্ত খেয়েছি বটে, তবে ভালো করে খাওয়া হয়নি, আর বিশ্রামও হয়নি। তাই তার সঙ্গেই রইলাম। একটু বেলা বাড়তেই নিবারণ পাকা কলা, গুড় আর চিড়ে এই সমস্ত এনে আমায় খেতে দিল। জমির একপাশে গ্রামের পথের কাছে টানা বড় বড় কয়েকটা গাছ, তারই তলায় দুপুরের দিকে মাঠে যারা কাজ করতে এসেছিল তারা বিশ্রাম করছিল এবং খাওয়া দাওয়াও করছিল। তাদের সঙ্গে আমি, নিবারণ সবাই বসলাম। দেখলাম নিবারণ কিন্তু একদম মাটির মানুষ। সে একসঙ্গে ওদের সঙ্গে বসে খাচ্ছে। আর শুধু তাই নয়, তাদের সঙ্গে তার একদম মেলামেশা সম্পর্ক খুব ভালো। তারা কিছু এই গ্রামের লোক আর কিছু পাশের গ্রামের লোক। নিবারণ বেশ খুশিতেই রয়েছে, কিন্তু মাঝে মাঝে মুখ তুলে গ্রামের পথের দিকে তাকাচ্ছে। বুঝতে পারছিলাম হরিহরের জন্য সে চিন্তায় পড়েছে। একটু পরে এক বছর 15-16 ছেলে প্রায় হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছল। খানিকটা জল খেয়ে আমাদের সামনে বসে যা বলল, তার অর্থ এই রকম দাঁড়ায়,
হরিহর কাল সন্ধ্যের একটু পরেই রাতের খাওয়া সেরে সেখান থেকে একটা হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়েছিল। তার বউ পুষ্প সেই কথা জানিয়েছে, আর সেই হিসেবে কাল রাতের মধ্যেই, মানে অন্তত গভীর রাতের মধ্যেই তার নিবারণের বাড়িতে চলে আসার কথা। সে বাড়িতেও নেই আর এইখানেও আসেনি। তাহলে গেলটা কোথায়? সে কি, বাড়ি থেকে রাতে যখন বেরিয়েছে তখন তো এখানেই আসার জন্য। তার মানে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে পথে। আমাদের এই গ্রাম আর পাশের গ্রামের পথ জঙ্গলের মধ্যে দিয়ে যায় সাধু বাবা। সেখানে যদি কোনো জীবজন্তু, মানে শিয়াল কিংবা অন্য কিছু আক্রমণ করে তাহলে? না না, হরিহর সাহসী, শিয়াল তাকে আক্রমণ করতে পারবে না। তাছাড়া শিয়াল জঙ্গলের মধ্যে থাকলেও এই শীতের বেলা তারা জঙ্গল ছেড়ে বাইরে গ্রামের পথের কাছে আসবে কেন? তাহলে হরিহর কোথায় গেল বলে তোমার মনে হয় নিবারণ? নিবারণ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমার কিন্তু অন্য কিছু মনে হয়। ব্যাপারটা হিংস্র জন্তু টন্তু নয়। এমন হলে তো নিবারণের দেহটা পাওয়া যেত, কিন্তু শিয়ালের হাতে পড়লে তো সে ছুটে অন্তত কোনো না কোনো দিকে যেত। এটা অন্য কিছু নয় তো সাধু বাবা, মানে খারাপ কিছু একটা। নিবারণ কি যে বলতে চাইছে তা আমি বুঝতে পেরেছিলাম। ততক্ষণে মাঠের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। নিবারণ ওই লোকগুলোর মধ্যে যে ওদের প্রধান গোছের, তাকে সবকিছু বুঝিয়ে দিল। এমনকি গরুর গাড়ির ব্যবস্থাটা করতেও সেই ছেলেটিকেই বলে দিল। ওরা একমত হয়ে রাজি হয়ে গেল। বাকি ধান তুলে গরুর গাড়ি বোঝাই করে ওরা একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, কোনো চিন্তা নেই। ছেলেটি সেইখানেই রইল। নিবারণের সঙ্গে আমি গেলাম পাশের গ্রামের পথে। হরিহর আগের দিন রাতে ঘর থেকে বেরিয়েছিল এখানে আসার জন্য, কিন্তু এখানেও আসেনি, আবার ফিরেও যায়নি, আর জঙ্গলের পথেও তাকে কোথাও দেখা যায়নি, তাই তো? কিন্তু তাহলে হরিহর গেল কোথায়? আর হঠাৎ করে নিবারণী বা অমন অন্য কোনো ভয় পেতে গেলই বা কেন ঠাকুরমশাই? কথাগুলো নিবারণ আমাকে বলবে বলেই ওই দিকের কাজ গুছিয়ে আমায় নিয়ে পাশের গ্রামের পথে রওনা হয়েছিল। যে গ্রামে নিবারণ থাকে সেই গ্রামের নাম গোবিন্দপুর। পাশের গ্রাম অর্থাৎ তার বোনের শ্বশুর বাড়ি যেখানে, তার নাম রায়ডাঙ্গা। দুই পথের মাঝে রয়েছে বেশ খানিকটা জঙ্গলের পথ। অন্তত মিনিট 15-20 এই পথে হেঁটে যেতে হবে। গ্রাম পেরিয়ে জঙ্গলের পথে আসার সঙ্গে সঙ্গে নিবারণ বলল, আচ্ছা সাধু বাবা, মানে অশরীরী আত্মা ঠিক কি ধরনের রূপ নিতে পারে? এমন কথা শুনে বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার তো হয়েছে। তাকে অল্প কথায় ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বললাম, কি হয়েছে বলো তো? কয়েকদিন আগে, আসলে আমি তো একাই থাকি, রাতের বেলা একটু দেরি করেই ফিরছিলাম চণ্ডী মন্দির তলার কাছ থেকে। শীতের সময় চণ্ডী মন্দির তলার কাছে রাতের বেলা কাঠের আগুন করা হয়। আগুন পুড়িয়ে গ্রামের লোকেরা কয়েকজন মিলে গল্পগুজব করে, তারপরে বাড়ি আসে। বাকিদের বাড়ি চণ্ডী মণ্ডপের কাছাকাছি। আমার বাড়িটা একটু দূরে, বুঝলেন তো। বাড়িতে একাই থাকি, পিছুটান কোনো নেই। একটু দেরি করে ফিরলে তো তাই কোনো অসুবিধেও নেই। বাড়িতে ফিরে রান্না করে খাবার খেয়ে শুয়ে পড়া, তাই ওসব নিয়ে আর বেশি ভাবতাম না। রাতের বেলা যখন ও পথে ফিরছি, বুঝতে পারলাম গোটা গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে। রাতের বেলা এখন ঠান্ডাটা বেশ পড়ে, তবে কুয়াশা এখনো পড়তে শুরু করেনি, এই তো শুরু হয়েছে। তা অনেকটা পথ হেঁটে এসেছি, এমন সময় মনে হলো পেছনে যেন কারোর একটা শব্দ শুনতে পাচ্ছি। আমি একটু ভীতু মানুষ, সাধু বাবা কিছু মনে করবেন না, মানে ভয় পেয়ে গেলাম আর কি। পিছনে ঘুরে দেখি কোথাও কেউ নেই। আমার সঙ্গে আলো ছিল, আকাশের কালো মেঘ ছিল সন্ধ্যের দিকে, কিন্তু পরিষ্কার চাঁদের আলোয় সবকিছুই দেখা যায়। কুয়াশা অল্প অল্প ধোঁয়ার মতো ছড়িয়ে আছে এখানে ওখানে বটে, তবে জমাট বাঁধার মতো সেটা এখনো পড়তে শুরু করেনি। চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই।
হাতের হারিকেনটা তুলেও ধরলাম। তা যাই হোক, আবার হেঁটে এসেছি কয়েক পা। এমন সময় আবার সেই শব্দটা শুনতে পেলাম। এইবার কিন্তু আমি পিছন ঘুরে তাকালাম না। একটু একটু করে পায়ের শব্দটা আমার একদম পেছনে এসে পড়েছে। তখন বিশ্বাস করবেন না সাধু বাবা, আমি চেষ্টা করছিলাম সে একদম আমার কাছে আসুক, তারপর পেছনে তাকাবো। মানুষ নাকি অন্য কিছু সেটাও তো আমায় দেখতে হবে। রাত হয়ে গেছে বলে ভয় পাচ্ছি। আরো কাছে পায়ের শব্দটা যেই এসেছে, সঙ্গে সঙ্গে আমি হারিকেনটা নিয়ে পেছনের দিকে ঘুরলাম। বিশ্বাস করবেন না সাধু বাবা, চোখের সামনে যা দেখলাম তা আমি নিজেও বিশ্বাস করতে পারি না। দেখি একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে আমার থেকে মাত্র কয়েক হাত দূরে, বড়জোর 4-5 হাত দূরের মতো। চাঁদের আলোয় তার মুখটা ভালোভাবে দেখা না গেলেও মাথার চুলগুলো যে ঘাড় আর গলার কাছে এসে পড়েছে সেটা বুঝতে পারলাম। তার দুটো জ্বলন্ত সাদা ফ্যাকাশে মণিহীন চোখ যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে একটা পচা গন্ধ পেলাম। ওই গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেন বুকের ভেতরটা গুলিয়ে উঠল। আর আলোটা যেই পেছনে আমি ঘুরিয়েছি, ঠিক এক মুহূর্তের মধ্যে তাকে দেখার পরে পরেই অবাক হয়ে দেখলাম আমার পেছনে মাত্র 4-5 হাত দূরে একটা মস্ত বড় পাখি ডানা মেলে আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। কথাটা বলতে বলতে থেমে দাঁড়িয়ে পড়েছিল নিবারণ। আমার দিকে তাকিয়েছিল। দিনের বেলায় রোদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে। এই গ্রামের পথ আমার অচেনা হলেও গ্রামের পথ মোটামুটি একই রকম হয়। দুপাশে ধানের জমি, আর না হলে বাড়ির সারি, আর না হলে জঙ্গল। আমরা গ্রামের একদম শেষের দিকে এসে পড়েছিলাম। বাড়িঘর এদিকে নেই। দুপাশের ধানের জমি ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। পথের পাশে একটা দুটো ছোট বড় গাছ চোখে পড়ে। নিবারণ আমার দিকে তাকিয়ে রইল। তার দুই চোখে মুখে যেটা দেখা যাচ্ছে সেটা ভয় ছাড়া আর অন্য কিছু নয়। বললাম, সে কি? চোখের সামনে দেখতে পাওয়া জলজান্ত একটা মানুষ আবার হঠাৎ করে সেটা পাখি হয়ে যায় কি করে? সেই জন্যেই তো জিজ্ঞাসা করলাম আপনাকে সাধু বাবা, অশরীরী আত্মারা কি মাঝে মাঝে এমন পাখিরও রূপ নিতে পারে? মানে যাকে আমি দেখেছিলাম সে মানুষ নয়, বেশ ভালো করে বুঝতে পেরেছি ওটা অন্য কিছু না হলে অমন পচা গন্ধ তার শরীর থেকে তো বেরই হতো না। একটা কথা বলো তো নিবারণ, তুমি কি হরিহরের এমন নিরুদ্দেশ হয়ে যাবার পেছনে এমন কিছুই সন্দেহ করছো? যেটা ভাবছি সেটা না হলেই ভালো হয়। ওই পাখিটাকে আমি অন্ধকারের মধ্যে চাঁদের আলোয় উড়ে যেতে দেখেছি, ওই বাইরের দিকে, আমাদের এই গোবিন্দপুরের পর থেকে রায়ডাঙ্গার পথের দিকেই। আমার মন বলছে কিছু একটা হয়েছে সাধু বাবা। তার কথা শুনে তখন আমারও মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। এমন কিছু একটা হয়েছে যেটা আসলেই ভালো নয়। এমন অনেক মানুষ থাকে যারা অনেক কিছু বুঝতে পারে, তার জন্য আলাদা করে কোনো ক্ষমতা দরকার হয় না। আসলে আমাদের মানুষদের মধ্যেই ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ব্যাপার আছে, তোমরা জানোই সেটা। সেই ষষ্ঠ ইন্দ্রিয় মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছুই জানান দেয়। এমন কথা আমি এর আগেও দেখেছিলাম। তাই নিবারণকে বললাম, তুমি চিন্তা করো না, চলো, আমিও তো তোমার সঙ্গে যাচ্ছি। হরিহরকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়ব না। চলো নিবারণ, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। নিবারণের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এসেছিল। একটা প্রচণ্ড ভয় যেন তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। কিন্তু সেই ভয়ের ব্যাপারটা যে এত বড় কিছু হতে পারে তা কিন্তু আমি তখনো পর্যন্ত বুঝতে পারিনি। নিবারণের সঙ্গে সেখান থেকে বেরিয়ে সোজা গিয়ে পৌঁছালাম পাশের রায়ডাঙ্গা গ্রামে, অর্থাৎ তার বোন পুষ্পর বাড়িতে। এই সমস্ত কি বলছিস দাদা? কাল রাতেই তো বেরিয়ে গেল তোর কাছে যাওয়ার জন্য। সকাল থেকেই তোর এত বড় কাজ। আমি আর কি বলবো, সে নিজেই এত ব্যস্ত হয়ে পড়েছিল।
আমায় নিজেই বলল যে আগে আগে গেলে কাল সকাল সকাল তোকে সাহায্য করতে পারবে। এত কিছু কাজ একা হাতে। আরে হরিহর কেমন তা তো আমি জানি। আমার একটু কষ্ট হবে সে কথা সে দেখতেই পারে না, আর তার জন্যই তো আমি চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু এখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখানেও নেই, ওখানেও যায়নি, তাহলে গেল কোথায়? হরিহর তো কথার খেলাপ করার মানুষ নয়। পুষ্পর চোখে জল। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার কাছে বসে পড়ল। আমি বললাম, এখনই এমনভাবে ভেঙে পড়ো না, আমায় একটু সময় দাও, আমরা খুঁজে দেখি, আর লোকেদের খবর দাও, বুঝলে? হরিহরের চেনাশোনা যারা রয়েছে তাদের সবাইকে খবর দেওয়া দরকার। পুষ্পকে যেতে হলো না। নিবারণ নিজেই দৌড়াদৌড়ি করে গ্রাম থেকে কয়েকজনকে নিয়ে এলো, যারা হরিহরের পরিচিত বা বন্ধুস্থানীয় লোক। তাদের সঙ্গে কথাবার্তা বলে বললাম, প্রায় দুপুর হয়ে এসেছে, হাতে বেশি সময় নেই। রায়ডাঙ্গা আর গোবিন্দপুরের মধ্যেই কোথাও একটা হরিহর রয়েছে। তার কি হয়েছে জানি না, তবে এর মধ্যেই তোমাদের খুঁজতে হবে। সবাই রাজি হয়ে গেল। 2-3 জনের একটা দল তৈরি করে রায়ডাঙ্গা এবং গোবিন্দপুরের মাঝের জঙ্গল, আশেপাশের সব জায়গা খোঁজা হতে লাগলো। গোবিন্দপুর পেরিয়ে গেলে আরেকটা গ্রাম রয়েছে বটে, তবে তার মাঝেই তো কিছু একটা হয়েছে। প্রায় সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি চলল। এর মাঝে একবার আমি আর নিবারণ গোবিন্দপুরে ফিরে গেলাম, ধান তোলার কাজ সবে শেষ হয়েছে কিনা দেখতে। ওই দিকটা দেখে শুনে আবার সন্ধ্যের একটু পরে আমরা ফিরে এলাম এইখানে। দলের অনেকেই ফিরে এসেছে, কেউ কোনো খোঁজ করতে পারেনি। শুধু 2 জনের একটা দল গিয়েছিল, যারা ওই জঙ্গলের ভেতরের দিকে খুঁজে দেখবে। তারা কিন্তু তখনও ফিরে আসেনি। অন্ধকার ক্রমে নামতে শুরু করেছে, আর পুষ্পর কান্না বাড়ছে। আমরা পাথরের মূর্তির মতো বসে রইলাম, কি যে হবে তার জন্য। আর একটু পরেই সেই 2 জন যখন ফিরে এলো, তখন তাদের 2 চোখে মুখে লেগে রয়েছে ভয়। ওদের দেখে বললাম, কোনো খবর পাওয়া গেল বাবারা? ওদের মধ্যে একজন ছিল মধ্যবয়স্ক আর একজন যুবক। একে অপরের মুখের দিকে তাকালো। কাঁদো কাঁদো গলায় পুষ্প আবার বলল, আরে কি হলো ভজা কাকা, বলো না কি হলো? ভজা কাকা বলে যাকে সম্বোধন করেছিল তার আসল নাম ভজহরি। সে এবার বলল, যা দেখেছি সে আর বলার মতো নয়। আমি মোহনকে বলেছিলাম ওইখানে থাকতে, কিন্তু মোহন তো সেখানে থাকতে রাজি হলো না। একেতেই অন্ধকার জমেছে, তার উপর এমন একটা জায়গা, তাই মোহনকে সঙ্গে করে নিয়ে চলে এলাম। এক্ষুনি আমাদের ওই গোবিন্দপুর যাওয়ার পথে বা পাশে জঙ্গলের কাছে যেতে হবে। আমরা চমকে উঠলাম। তখনই আমরা রওনা দিয়ে দিলাম দেরি না করে। ভজহরি, মোহন, আমি, পুষ্প আর নিবারণ ছাড়াও আরও কয়েকজন ছিল। পথে যেতে যেতে সমস্ত কথাই কিন্তু শুনলাম ভজহরি আর মোহনের কাছ থেকে। 2 গ্রামের মধ্যে যখন হরিহর দাদাকে পাওয়া গেল না, তখন আমি জঙ্গলের দিকটায় যাওয়ার কথা বলেছিলাম। ভজহরি কাকা আর আমি মিলে জঙ্গলের ভেতরে ঢুকে এখানে ওখানে ঘুরে ঘুরে খুঁজছি, কিন্তু কোথাও কিচ্ছু নেই। ভাবলাম একসময় চলে যাই, কিন্তু ঠিক তখনই মনে হলো জঙ্গলের ভেতরের দিকে কারা যেন আছে। চাপা স্বরে কাদের কথা যেন শুনতে পেলাম। সেটা শুনেই তাড়াতাড়ি আরেকটু ভেতরে ঢুকলাম। আমাদের হাতে আলো ছিল। ভজহরি কাকা আমার থেকে একটু আগে চলছিল, আমি পেছনে চারপাশটা দেখতে দেখতে এগোচ্ছি। বলা যায় না, শিয়ালের ভয় রয়েছে। তাছাড়া জঙ্গলের মধ্যে আবার ডাকাত পড়লো না তো? অনেক আগে ওই জঙ্গলের ভেতরে ডাকাতের বাস ছিল, তাই আমিও ভয় পেয়েছিলাম। কিন্তু গাছের আড়ালে অন্ধকারের মধ্যে চুপি চুপি আরো খানিকটা সামনে এগোতে দেখতে পেলাম ডাকাত নয়, এক জায়গায় বসে রয়েছে 3 সাধু। লাল রঙের কাপড়, খালি গা, গলায় কি সব মালা, গায়ে অদ্ভুত কিছু মাখা রয়েছে। বসে আছে জঙ্গলের জায়গাটার মাঝে একটা ফাঁকা জায়গায়। তাদের ঠিক মাঝখানে মাটির উপরে একটা মূর্তি মতো রয়েছে। গাছের আড়াল থেকে আমি আর মোহন ব্যাপারটা দেখছিলাম।
আর ঠিক তারপরেই নজর গেল তারা যেখানে বসে আছে তার এক পাশে, সেখানে মাটির উপরে পড়ে রয়েছে হরিহরের মৃতদেহটা। গোটা শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে, গোটা শরীর যেন ধারালো কিছুর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তখনও ভয় পাওয়ার মতো কিছু ছিল না, কিন্তু তারপরেই হঠাৎ দেখতে পেলাম ওই সাধু তিনজন যেখানে রয়েছে তার এক পাশে মাটির উপর দাঁড়িয়ে রয়েছে একটা পাখি। অত বড় পাখি এর আগে আমরা কখনো দেখিনি সাধু বাবা। উড়ে যাবে বলে ভয়ে ভয়ে আমরা সেখান থেকে চলে আসি। ভজহরি কাকা আমায় সেখান থেকে ওদের ওপরে নজর রাখতে বলেছিল, কিন্তু আমি সাহস করতে পারিনি, যদি কিছু হয়। তাদের কথা শুনে পুষ্পর কান্না বেড়ে গেল। নিবারণের মুখটাও দেখলাম থমথমে। আমি বললাম, তার মানে সেই তিনজন সাধুই কোনোভাবে হরিহরের মৃত্যুর জন্য দায়ী। চলো তো, সঙ্গে আলো লাঠি সবকিছুই আছে। ওই জঙ্গলে ঢুকে ওই সাধুদের মুখোমুখি দাঁড়ানো দরকার। হরিহরের মৃত্যুর জন্য যদি ওরা দায়ী হয়, তাহলে এত সহজে ওরা ওখান থেকে নিস্তার পাবে না। গোটা দলটাকে নিয়ে জঙ্গলের কাছে গিয়ে দাঁড়ালাম। যেই পথ ধরে মোহন আর ভজহরি জঙ্গলে ঢুকেছিল সেই পথ ধরেই আমরাও ঢুকলাম। আরো অনেকটা এগিয়ে এসে ফাঁকা জায়গাটার কাছে এসে পড়লাম। কোথাও কিচ্ছু নেই। এক পাশে পড়ে রয়েছে হরিহরের মৃতদেহ। রক্ত প্রায় শূন্য বললেই চলে। শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছে। ক্ষতবিক্ষত শরীর, যেন ধারালো কিছু দিয়ে তার গোটা শরীরটাকে এমন ক্ষতবিক্ষত করা হয়েছে। মুখের ওপরেও আঁচড়ের দাগ পড়েছে। ঠোঁটটা ফালা ফালা হয়ে ঝুলছে। একটা চোখ যেন তুলে নেওয়া হয়েছে। পুষ্প সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। তাকে শক্ত করে ধরে রইল নিবারণ। সবাই চারপাশটা খুঁজে দেখল, কিন্তু কোথাও কিচ্ছু নেই। মোহন একদিকে এগিয়ে গিয়ে মাঠের দিকে হাত বাড়াচ্ছে দেখে তাকে বারণ করলাম। খবরদার মোহন, না বুঝে শুনে কোনো কিছুতে হাত দিও না। এখানে ওই তিনজন সাধু নিশ্চয়ই কিছু একটা করেছে, খবরদার। মোহন সরে গেল। আমি এগিয়ে গেলাম। হ্যারিকেনের আলোটা মাটির উপর ফেলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম মাটির উপরে বসানো রয়েছে মাটি দিয়ে তৈরি করা একটা ছোট্ট মূর্তি। খুব বেশি বড় নয়, মাত্র ওই হাতখানেক লম্বা। মাটি দিয়ে তৈরি সেই মূর্তির দুটো হাত অতি সাধারণ, রংচং নেই। মাটির তৈরি যেমন হবে আর কি। ভালো করে বোঝাও সম্ভব নয় যে কিসের মূর্তি। তার গায়ে সিঁদুর, আরো কত কি যেন ছড়িয়ে রয়েছে। সেই সবে আরো ঢেকে গেছে তার গোটা শরীরটা। কিন্তু মূর্তির দিকে এগোতে এগোতে মূর্তির চারপাশে কাটা একটা কালো গণ্ডির মতো কিছু দেখতে পেলাম। আর সেটা দেখেই মনে হলো, আর যাই হোক, এই মূর্তি কিন্তু কোনো দেবদেবীর হবে না। এমন কিছুর এই মূর্তি যার সাধনা ওই তিনজন সাধক এখানে বসে করছিল। কিন্তু সেই পাখিটা, যে পাখিটার কথা ওরা এতক্ষণ ধরে বলছিল, লোকেরা কোনো রকমে মৃতদেহটাকে তুলে নিয়েছিল। তাকে একটা বাঁশের মাচায় করে তুলে নেওয়া হলো। আসার আগেই সেই ব্যবস্থা ওরা করে নিয়ে এসেছিল। মৃতদেহ তুলতে হবে বলে কথা। পুষ্পর জ্ঞান কিন্তু ফিরল না। সেই অবস্থায় নিবারণ তাকে ধরে ধরে নিয়ে এলো। আমি, মোহন আর ভজহরি সবার শেষের দিকে হাঁটতে হাঁটতে আসছিলাম। ভজহরি বলল, কিছু বুঝতে পারলেন সাধু বাবা? বুঝতে তো কিছু পারিনি, তবে মনে হচ্ছে এইখানে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে। আর সেই তন্ত্রক্রিয়ার মাঝে হরিহরের মৃতদেহ ওই তিন সাধুর কাজে লেগেছে। কিন্তু যে পাখির কথা ওরা বলল, সেই পাখিটা অন্ধকারের মধ্যে পাখিটাকে ভালো করে বুঝতে পারিনি, তবে তবে যেন তার দুটো চোখ সাদা, মণিহীন, ফ্যাকাশ হয়ে জ্বলছিল। আমাদের যদি একবার দেখতে পেত তাহলে বোধহয় ওইখানেই আমাদের মেরে ফেলতো। অতি কষ্টে জঙ্গল থেকে আমরা বেরিয়েছিলাম, কিন্তু এখন এখন যে ওরা কোথায় গেল? আমরা এখানে আসতে চলেছি সেটা বুঝতে পেরেই বোধহয় পালিয়ে গেছে। হরিহরকে ওরাই মেরেছে, এত সহজে ওদের ছাড়া যাবে না। গ্রামের লোকেরা হরিহরকে নিয়ে সেই রাতেই শ্মশানে গেল। পুষ্পর জ্ঞান ফিরেছিল। নিবারণ শ্মশানে গেল না, পুষ্পকে আঁকড়ে ধরে বসে রইল।
গ্রামের লোকেরা শ্মশানের সমস্ত কাজকর্ম সেরে ফিরে আসবে। নিবারণ মনে মনে স্থির করেছে যে পুষ্পকে নিয়ে সে নিজের বাড়িতে চলে যাবে। এই বাড়ি এখন বন্ধ হয়ে পড়ে থাকবে। আর তাছাড়া তারও তো তিন কুলে আর কেউ নেই। তার বোন তার কাছেই থাকবে, তাতে আর সমস্যা কিসের? মৃতদেহ নিয়ে গ্রামের লোক, ভজহরি, মোহন এবং বাকিদের শ্মশানে যেতে যেতে রাত হয়ে গেছিল। এদিকে পুষ্প কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আবার জ্ঞান হারিয়ে ঘুমিয়ে পড়েছে। সে ঘরের মধ্যেই শুয়ে রয়েছে। নিবারণ আর আমি ঘরের বাইরে বারান্দার কাছে চুপ করে বসে রয়েছি। নিবারণ আস্তে আস্তে বলল, কেন জানি আমার আগেই মনে হচ্ছিল সাধু বাবা এমন কিছু একটাই হয়েছে। আমার মন কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু হরিহরকে ওরা মারতে যাবে কেন, আর তাও এমন বীভৎসভাবে? হরিহরকে ওরা অকারণে মারেনি। মূর্তির গায়ে সিঁদুর আর অন্য কিছু ছাড়াও যেটা ছিল সেটা হলো রক্ত। হরিহরের গায়ের রক্তই দেবী মূর্তির গায়ে ফেলা হয়েছে। নিবারণ তেমনি রেগে উঠল, বলল, ওই দেবী মূর্তি আমি ভেঙে ফেলব। ও শয়তান ছাড়া আর কিছু না। তখনই ওকে ভেঙে ফেলা দরকার ছিল। কাল সকালে গিয়ে ওটাকে আমি... তাতে কিছু লাভ হবে না, উল্টে তোমারই ক্ষতি হবে। নিবারণ অপদেবতা হোক আর যাই হোক, একবার প্রতিষ্ঠা করে ফেললে তাতে কিন্তু প্রাণ থাকে। প্রাণ মানে শক্তি, আর তাকে তুমি কিছু করলে সে কিন্তু তার প্রতিশোধ তোমার উপরে নেবে। চুপ করে বসে থাকবো সাধু বাবা, সবকিছু জেনে শুনেও কিচ্ছু করব না? নিবারণের কথার উত্তর দিতে যাব, এমন সময় একটা ডানা ঝাপটানোর মতো শব্দ শুনতে পেয়ে আমাদের চোখ চলে গেল সামনে। উঠোনের উপরের দিকে আকাশে একটা কালো মতো কি যেন মাথার উপরে চক্কর খেতে খেতে ডানা ঝাপটে ঝাপটে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। তাকে দেখতে পেয়ে নিবারণ প্রায় চিৎকার করে বলে উঠল, ওই তো দেখুন সাধু বাবা, ওই সেই পাখিটা যাকে আমি নিজের চোখে দেখেছিলাম। তাই তো, কিন্তু সেই পাখিটা এখানে এলো কি করে? তার মানে কি কোনোভাবে এর... ঠিক তখনই পাখিটা আরো খানিকটা নিচে নেমে এলো। দেখতে পেলাম তার সাদা উজ্জ্বল দুটো চোখ। মস্ত আকারের ঈগল পাখি যদি হয়, তার চেয়েও প্রায় দ্বিগুণ বড় পাখিটা। কালো ছায়া শরীর, চারপাশের বাতাসে এক অদ্ভুত গন্ধ, আর তার সঙ্গে সঙ্গে সেই পাখিটার মুখ থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত ডাক শুনতে পেলাম। কর্কশ ডাকের শব্দ আমি শুনতে পেলাম, আর তার সঙ্গে সঙ্গেই বাড়ির বাইরের দিক থেকে কার যেন গলা শোনা গেল। আবার নতুন শিকার করালি? ওরা আমাদের সাধনার জায়গা পর্যন্ত গিয়েছিল, ওদের কাউকে ছাড়া যাবে না। শ্মশান থেকে ফেরার পথে বাকিদের মারতে হবে, তার আগে ওদের। পায়ের পায়ে অনেক রক্ত দেওয়া হবে, করালি দেরি করিস না। প্রথমে ওই সাধুকে ধরে নিয়ে আয়, তারপর বাকিদের। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরের দিক থেকে তিনটি সাধুর গলার একসঙ্গে মিশ্রিত হাসির শব্দ শুনতে পেলাম। ততক্ষণে পাখিটা প্রায় নেমে এসেছে আমাদের কাছাকাছি। কালো সেই বিশাল আকার পাখিটাকে দেখে নিবারণের পর্যন্ত ভয়ে বোধহয় বুক শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, সাধু বাবা ওটা আসলে কি? একটা পাখি এত বড় হতে পারে? আমি বুঝতে পেরেছিলাম ওটা ঠিক পাখি নয়, ওটা এমন কিছু একটা যা তন্ত্রমন্ত্রের সাহায্যে ওই সাধুর দল তৈরি করেছে, যাতে মানুষ ভয় পায় আর ওদের কাজের সুবিধা হয়। পাখিটা যেন ডানায় ভর করে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমি এক মুহূর্তের মধ্যে বারান্দা ছেড়ে গিয়ে নামলাম উঠোনে। বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে নিয়ে সামনে ছুটে আসা সেই পাখিটার গায়ের মধ্যে ছুঁড়ে দিলাম। পাখিটা একটু পিছনে সরে গেল, তারপর ডানা ঝাপটিয়ে উপরের দিকে উঠে মাথার উপরে চক্কর খেতে লাগলো। ততক্ষণে চাঁদের অল্প আলোতে বাড়ির চৌহদ্দির বাইরে এসে
তিন সাধুকে দেখতে পেলাম। এবার তাদের মধ্যে একজন বলে উঠল, বাবা, সাধুর ক্ষমতা তো কম নয়, কিন্তু আমাদের করালিকে আটকানো তো এত সোজা নয়। করালি, তোর আসল রূপ দেখাতো। পাখিটা এবার ডানা ঝাপটিয়ে এসে নামলো উঠোনের মাঝখানে। আর তারপরে আমি অবাক হয়ে দেখতে পেলাম কোথায় পাখি, তার বদলে আমার থেকে মাত্র কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে এক কালো ছায়া মূর্তি। অন্ধকারে তাকে ভালোভাবে বোঝা যায় না। মাথায় লম্বা চুল, চোখে মণিহীন সাদা ফ্যাকাশে দৃষ্টি। সাধুর দল আবার হেসে উঠল। এইবার করালি আমার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, হাজার বছর ধরে আমি নিজেকে শক্তিশালী করেছি, আর তুই আটকাবি আমাকে? করালি মানে সেই ছায়া মূর্তি এবার নিজের ডান হাত তুলল। তারপর কি যেন একটা বিড়বিড় করে মন্ত্র পড়ে ডান হাতটা আমার দিকে এগিয়ে দিতেই মনে হলো একটা প্রচণ্ড ধাক্কায় যেন আমি ছিটকে গিয়ে পড়লাম দরজার কাছে। নিবারণ চমকে উঠল। বাইরে সেই তিন সাধুর তখন কি বিভৎস হাসি। করালি গর্জন করতে লাগল। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, সমস্ত ক্ষমতা লাভ করা সম্ভব নয় বলে আমি জন্মের পর জন্ম নিয়েছি। প্রত্যেক জন্ম ধরে পাওয়া সমস্ত ক্ষমতা আটকে রেখেছি নিজের মধ্যে। আর এইভাবেই আজ আমি করালি হয়েছি। এমন কোনো ক্ষমতা নেই যা আমার নেই, এমন কোনো সাধনা নেই যা আমি করতে পারি। তুই আমায় মারবি, তোর ক্ষমতা নেই, তবে তোকে আমি মারব। তুই চলে যা। আমি এসেছি ঘরের মধ্যে যে মেয়েটি আছে তাকে নিতে। ছেড়ে দাও, ও আমার বোন। পুষ্পকে ছেড়ে দাও। এমনিতে ভয়ে আতঙ্কে ও কেমন হয়ে গেছে। বাধ্য হয়ে ছোট মেয়েটাকে পাশের বাড়িতে রেখে আসতে হয়েছে। এমন বিপদের মধ্যে যেন তাকে থাকতে না হয়। পুষ্পকে ছেড়ে দাও। ওদের দুজনকে অনেক দিন ধরে বেছে বেছে ওদের দুজনকে আমার মায়ের পায়ে রক্ত আহুতি দেওয়ার জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। যে একজন হয়েছে আর একজন বাকি আছে, তারপরে এখান থেকে চলে যাব। কিন্তু ওরাই কেন? হরিহর আর পুষ্প তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি করেনি, কিন্তু ওদের মধ্যেই এমন কিছু আছে যা আমার কাছে লাগবে, যা আমার ক্ষমতাকে আর বাড়াবে। পুষ্পকে মায়ের কাছে আত্মাহুতি দিয়ে তার রক্ত মায়ের পায়ে দিতে পারলে আমার ক্ষমতা বাড়বে। আবার তার জন্যই তো ওই তিন সাধুকে আমার সঙ্গে রেখেছি। ওরা আমার ওই সমস্ত প্রক্রিয়া করে। আমি শুধু আত্মাহুতি দিয়ে মায়ের কাছ থেকে একটু একটু করে ক্ষমতা লাভ করি। কথাগুলো শুনে সত্যি বলছি, বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। হাজার বছর ধরে যদি সত্যি সত্যি সে বেঁচে থাকে, তাহলে তার ক্ষমতা নেহাতি কম নয়। একটু আগেই সেই ক্ষমতার একটা রূপ আমি প্রত্যক্ষ করেছি। পুষ্পকে যখন সে নিয়ে যাবার জন্য এসেছে, তাহলে নিয়ে তাকে যাবেই, কিন্তু আটকাবো কি করে তাকে? আমি মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে মধুসুন্দরী দেবী, মাতু পাগলি, কাল ভৈরব, যার যার কথা মনে হলো সবাইকে একসঙ্গে স্মরণ করতে লাগলাম। তখন কিন্তু করালি আস্তে আস্তে আবার নিজের সেই পাখির রূপটা ধরেছে। ডানা ঝাপটে সে বাড়ির উপরে চক্কর খেতে লাগলো। বাইরে থেকে এক সাধু বলল, এখনো সময় হয়নি করালি, আর একটু সময় লাগবে। তার আগে চল, শ্মশানে যাওয়ার পথে যারা গিয়েছে তাদের সবাইকে একটু ভয় দেখিয়ে ওই মৃতদেহটাকে আবার নিয়ে আসি। ওটাও তো কাজে লাগবে। বুঝতে পারলাম, শুধু হরিহর এবং পুষ্পর রক্ত নয়, তাদের দেহ ওরা কোনো কাজে লাগাবে। কিন্তু করালির ডানা ঝাপটিয়ে চলে যাওয়া আর সেই সাধু তিনজনের হাসি বন্ধ হয়ে যাওয়া, এতে বুঝতে পারছিলাম যে ওরা চলে গিয়েছে। আর তাতে খানিকটা সময় তো পাওয়া গেল।
নিবারণ আগের মতোই বলল, আর এখানে নয়, এখানে আর একটুও নয়। এক্ষুনি আমি পুষ্পকে নিয়ে এখান থেকে পাশের গ্রামে চলে যাব। কিছুতেই আমি ওকে এখানে থাকতে দেব না। তুমি যেখানে যাবে ওরা সেইখানেই যাবে। আর একবার যখন ওকে ওরা নিতে এসেছে, তখন ওকে নিয়ে যাওয়ার জন্য যত দূর প্রয়োজন ওরা যেতে পারে। এইভাবে ভাবলে হবে না, তাকে হারাবার অন্য কোনো পথ বার করতে হবে। কিছু বুঝতে পারছি না আমি, কেন যে আমাদের সঙ্গে এরকম হচ্ছে, কেন যে হরিহর আর পুষ্পর উপরই নজর পড়ল। আমায় যদি মারতো তাহলে কিচ্ছু ছিল না, কিন্তু বুঝতে পারলাম নিবারণ একটু একটু করে ভেঙে পড়তে শুরু করেছে। আর সেটা হবে নাই বা কেন? মৃত্যু যখন ভবিতব্য এবং সেই মৃত্যুর সামনে খড়কুটোর মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই, তখন এমনটা তো হবেই। বললাম, চিন্তা করো না নিবারণ, কিছু একটা ব্যবস্থা আমরা নিশ্চয়ই বার করব। ওই করালির হাতে হরিহর মরেছে, পুষ্পকে আমরা এমনভাবে তার হাতে মরতে দিতে পারবো না। ফ্যাকাশে চোখে নিবারণ আমার দিকে তাকালো, আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে শোনা গেল পুষ্পর গলা। তারানাথ চুপ করল। বাইরের বৃষ্টিটা আগের থেকে কমে এসেছিল, কিন্তু ঠান্ডা হাওয়া বারবার দিচ্ছে। এক টানা গল্প শুনে চলেছিলাম বলে অন্য কিছু আর মাথায় আসেনি। বারবার মনে হচ্ছিল সেই অদ্ভুত বলা পাখিটার কথা, যার নাম করালি। এর কারণেই তারানাথ আমাদের গল্পটা বলতে চেয়েছিল। এইবার বুঝতে পারছি। একটু চুপ করে থেকে একটা সিগারেট তুলে নিল। কিশোরী বলল, অদ্ভুত ব্যাপার, কিন্তু ওই করালি নামে কি বলবো তা তো বুঝতে পারছি না। সেই পাখিটা, মানে পাখি মানুষ, সে হাজার হাজার বছর ধরে যদি বেঁচে থাকে, সেটা কি সম্ভব? তোমাদের তো আগেই বলেছি, আমাদের এই শরীর হলো একটা খোলসের মতো। এর ভিতরে আমাদের যে আত্মা রয়েছে, সেই আত্মাই হলো আসল। সেটা তো অবিনশ্বর, তার যেমন সৃষ্টি নেই তেমন ধ্বংসও নেই, শুধু তার রূপ পরিবর্তন হয় মাঝে মাঝে। মন মতো মানুষের জন্ম পেতে গেলে যে ঠিক কতগুলো জন্ম পেরিয়ে আসতে হয়, সে কথা তোমরা ধারণা করতেও পারবে না। কিন্তু একবার মানুষের জন্ম পেলে সেই জন্ম থেকে আত্মা হয়ে যায় পুরোপুরিভাবে শুদ্ধ। সেই জন্মে তার ক্রিয়াকলাপের ওপর নির্ভর করে অনেক কিছু হয় বটে, তবে সেসব আলাদা কথা। এই যে স্বর্গ নরক, এইসব মিথ্যে কথা, এইসব বলে আসলে কিছুই হয় না। মানুষের মৃত্যুর পর তার আত্মা আবার নতুন করে পুনর্জন্ম লাভ করে বটে, তবে সেটা মানুষের জন্মই হবে না অন্য কোনো জন্ম হবে, সেই কথা কিন্তু আলাদা করে বলা যায় না। তান্ত্রিক পদ্ধতিতে বেশ কিছু সাধনার মাধ্যমে মৃত্যুর আগে আগেই শরীরের আত্মাকে বন্ধনী করে রাখা যায়, যাতে সেই আত্মা অন্য কোনো শরীরে গিয়ে আবার পুনর্জন্ম লাভ করতে না পারে। এই জন্যে বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে। সেই আত্মা আবার অন্য কোনো মানুষ কিংবা অন্য কেউ জন্মাবে এমন শরীরের মধ্যে গিয়ে প্রবেশ করতে পারে। তাতে কি হয়, সেই আত্মা আর তার আগের সমস্ত ক্ষমতা, সমস্ত কিছু আগের মতোই রয়ে যায়। অর্থাৎ এই করালি হাজার বছর ধরে বেঁচে আছে শুধুমাত্র তার দেহ পরিবর্তন করে, তার আত্মা কিন্তু একই আছে। তারা তাকে এসে কখনোই বিস্তৃত হতে দেয়নি। তারানাথের মুখে এমন জটিল কথা শুনে আমরা খুব ভালোভাবে কিছু বুঝতে পারলাম। তবে বুঝতে পারলাম করালি যে কাজ করেছে সেই কাজটি সহজ নয়। তার মানে করালির ক্ষমতা অনেক বেশি। কিন্তু পুষ্প আর হরিহরকে সে নিতে চাইছিল কেন? এমন কি রয়েছে ওদের মধ্যে? মাঝে মাঝে সাধক অনেক মানুষকে পছন্দ করে তার বিশেষ কোনো সাধনার জন্য। সাধনার জন্যে মাঝে মাঝে কিছু মানুষের মধ্যে কিছু শ্রেষ্ঠ লক্ষণ খুঁজে পাওয়া যায়। যেমন লক্ষণ হয়তো আরও 100টা কিংবা 1000টা কিংবা তার বেশি মানুষের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। করালি হয়তো তেমন কিছু একটা পেয়েছিল হরিহর এবং পুষ্পর মধ্যে, তাই দুজনকেই সে নিতে চেয়েছিল। হরিহরকে তো সে আগেই নিয়ে যায়, কিন্তু বাকি ছিল পুষ্প।
তাকে নেওয়ার জন্যে সেই রাতে সে এবং তার সঙ্গে থাকা ওই 3 জন সাধু সেইখানে এসেছিল। করালির যে বিভৎস রূপ আমি দেখেছিলাম, সেই রূপ যে কেউ দেখে ভয়ে জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। নিবারণও তাকে দেখেছিল। সে ভয় পেয়েছিল বটে, কিন্তু জ্ঞান হারায়নি। তারপর কি হলো? করালি এবং সাধুর দল চলে গেছে বুঝতে পেরে আমি নিবারণকে নিরস্ত করলাম এখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য। কিন্তু নিবারণ শুনতে চাইল না। যেভাবেই হোক পুষ্পকে সে বাঁচাতে চায়। এত কিছুর মধ্যে পুষ্প আর হরিহরের 7 বছরের ছেলেটির কথা আমরা ভুলে গিয়েছিলাম। তাকে পুষ্প পাশের এক বাড়িতে রেখে এসেছিল, এই সমস্ত ঝামেলার মধ্যে তাকে ফেলবে না বলে। পুষ্পর জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরে পুষ্প সমস্ত কিছু শুনে আবার কাঁদতে লাগল। বলল, আমরা কার কি ক্ষতি করেছিলাম দাদা? তুই বল, কেন আমাদের ভাগ্যে এমনটা হলো? আর আমি কোথায় যাব? আমি আর বেঁচে থেকে কি করব? আমিও মরে যাব। কথাটা বলতে বলতে পুষ্প দৌড়ে বাইরে বেরিয়ে গেল। এত বিপদের মধ্যে যে আরো একটা বিপদ ঘটতে চলেছে সে কথা আমি তখনও বুঝতে পারিনি। পুষ্প যেই মুহূর্তে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তেই দেখতে পেলাম আকাশ থেকে নেমে এলো সেই কালো মস্ত বড় পাখিটা। সে 2 হাত নখের মতো এগিয়ে নিয়ে গেল পুষ্পর দিকে। অন্ধকারে পুষ্প কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। সে উঠোন থেকে দৌড়চ্ছে, কিন্তু পেছন থেকে নিবারণ চিৎকার করে বলে উঠল, পুষ্প যাস না, দাঁড়া, তোর মাথার উপরে তাকিয়ে দেখ। পুষ্প নিবারণের চিৎকার শুনে বোধহয় পেছন ঘুরে মাথার উপর তাকালো। আর ঠিক তখনই সেই মস্ত বড় পাখিটার একটা হাতের নখের মতো কিছু একটা এসে ঢুকে গেল তার ডান চোখের ভেতরে। যন্ত্রণায় পুষ্প চিৎকার করতে করতে মাটিতে শুয়ে পড়ল। পুষ্পর একটা চোখকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে সেই পাখিটা মাথার উপরে উঠে আবার চক্কর খেতে লাগলো। বাইরে সাধুর দল তখনও এসে পৌঁছায়নি, বোধহয় তারা আসছে। আমি আর কি করব, তাড়াতাড়ি এগোলাম। দেখি নিবারণ ততক্ষণে ছুটে এগিয়ে এসে পুষ্পকে আড়াল করে 2 হাত তুলে দাঁড়িয়ে সেই পাখির দিকে তাকিয়ে বলছে, ক্ষমতা থাকলে আমায় মার, আমায় নিয়ে যা, কিন্তু পুষ্পর কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। কিছু একটা ব্যাপার যে হতে চলেছে তা ভালোই বুঝতে পারছিলাম। মনে মনে বারবার কাল ভৈরবকে স্মরণ করে চলেছি। কেন জানি না, কাল ভৈরব বারবার মনের মধ্যে এসে উঁকি দিচ্ছিল। তাকে ডাকতে ডাকতে এক পা করে এগিয়ে চলেছি নিবারণের দিকে। আকাশটা অন্ধকারে ডুবে গেছে। তাদের অল্প আলোয় পাখিটাকে যে কেমন বিভৎস লাগছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। মাটির উপর শুয়ে পুষ্প ছটফট করছে। নিবারণ 2 হাতে তাকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। আর পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে একটু একটু করে নিবারণের থেকে মাত্র কয়েক পা দূরে এসে দাঁড়াচ্ছে। ভীতু মানুষ প্রচণ্ড বিপদের সময় না হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। আর নিবারণের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। আমি অবাক হয়ে দেখলাম স্বয়ং মৃত্যুর সামনে এমনভাবে নিবারণ দাঁড়িয়ে রয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি পর্যন্ত করালির ক্ষমতার কথা বুঝতে পেরে তার সামনাসামনি দাঁড়াতে একটু অস্বস্তি বোধ করছিলাম। দেখো, যেখানে আমি জানি যার সঙ্গে আমার লড়াই তার ক্ষমতা আমার থেকে বেশি, তার মুখোমুখি দাঁড়ানো বোকামি ছাড়া আর কিছু নয়। কিন্তু নিবারণকে এমন অবস্থায় দেখে আমার গোটা শরীর যেন বিদ্রোহ করে উঠল। তাই সঙ্গে সঙ্গেই কাল ভৈরবকে স্মরণ করতে করতে আমিও এগিয়ে গেলাম কাছাকাছি। ততক্ষণে করালি মাটিতে নেমে এসে আবার আগের মতো বিভৎস মূর্তি ধারণ করেছে। খলখল করে হাসতে হাসতে সে বলল,
তোদের সবকটাকে মারতে আমার এক মুহূর্ত লাগবে, কিন্তু সেটা আমি করতে চাই না, তাহলে আমার সমস্যা বাড়বে। তোদের রক্ত আমি আমার হাতে লাগাতে চাই না। সরে যা, সরে যা, সরে যা থেকে, সরে যা। ক্ষমতা থাকলে আগে আমায় না মেরে পুষ্পর গায়ে তুই হাত দিতে পারবি না। করালি নিজের ডান হাতটা দিয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে এগোতে লাগলো। আমি ততক্ষণে একটা কাজ করে ফেললাম। ছুটে গেলাম সামনে, নিবারণকে একদম আড়াল করে তার সামনে দাঁড়িয়ে করালির দিকে তাকিয়ে বললাম, আমাদের কারো শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত তোর জন্য বাইরে বার হয়, তাহলে কিন্তু তোর এই সাধনা অসম্পূর্ণ হয়ে যাবে। আবার নতুন করে তোকে সাধনা শুরু করতে হবে। আমার কথায় করালি থমকে দাঁড়িয়ে পড়ল। কথাটা আমি এমনি এমনি বলেছিলাম, তার কথা শুনে একটু আন্দাজ করেছিলাম বলে। এইবার সে চাপা কর্কশ গলায় বলল, তার মানে তুই জানিস, তুই সব জানিস। এই শরীর আমার চাই, এই শরীর আমার সব সময়ের জন্য চাই, তাই ওই সাধনা আমায় করতেই হবে। পুষ্পকে নিয়ে গিয়ে তার রক্ত মায়ের পায়ে আহত দিতে পারলে আমি এই শরীরটা পেয়ে যাব। তার আগে অন্য কোনো রক্ত আমার হাতে লাগালে চলবে না। তাহলে আবার পরপর 7 জনকে মায়ের আহুতি দিতে হবে। এইটুকু শোনার অপেক্ষা ছিল। চিৎকার করে নিবারণকে পুষ্পকে ঘরে নিয়ে যেতে বললাম। নিবারণ পুষ্পকে ঘরে নিয়ে গেল। পুষ্প আবার জ্ঞান হারিয়েছে, সেটা চোখ যাবার যন্ত্রণাতেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক। করালি সামনে এগোতে গেলে আমি তাকে বাধা দিয়ে দাঁড়ালাম। করালি এবার হিংস্র গর্জন করে উঠল, আমার পথে বাধা হবার চেষ্টা করিস না, সর্বনাশ হবে, সর্বনাশ হবে, তো সর্বনাশ। আমি বললাম, যা হবার হয়ে গেছে। আমি থাকতে আমার সামনে পুষ্পকে তুই আঘাত করতে পেরেছিস, কিন্তু এর বেশি আর আমি তোকে কিচ্ছু করতে দেব না। ততক্ষণে সেই 3 জন সাধু এসে পড়েছে। বাড়ির চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে করতে একজন বলল, হরিহরের দেহটাকে পাওয়া গেছে। কাউকে মারিনি, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেহটা এখানেই আছে, একেবারে দুটোকেই নিয়ে যাব একসঙ্গে। এইখানে রাখ। ধপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেলাম। চাঁদের অল্প আলোয় বুঝতে পারলাম হরিহরের দেহটাকে ওরা আবার নিয়ে এসেছে। মনে হয় এই সাধুকে না মেরে কোনো কিছু করতে পারবো না। শুধু নিজের জীবন দিতে চাইছে, শুধু নিজের জীবন দিতে চাইছে। এত বিপদ জানতে পেরেও আপনি তার সামনে দাঁড়িয়েছিলেন? মানে আপনার ভয় করলো না? ততক্ষণে যে অন্য একটা ইঙ্গিত আমি বুঝতে পেরেছিলাম। কাল ভৈরবকে স্মরণ করতে করতে বুঝতে পারছিলাম কাল ভৈরবের সঙ্গে থাকা সেই শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দ আমি আমার কানে একটু একটু শুনতে পাচ্ছি। যেন অনেকটা দূর থেকে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে একটু একটু করে। এই সমস্ত আভাস বুঝতে পেরে আমার মনের সাহসটা যেন বেড়ে উঠেছিল, তাই করালির মুখোমুখি দাঁড়াতে পেরেছিলাম। করালি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। তারপরে দেখলাম সে আবার সেই পাখির রূপ ধারণ করল। সাধুর দল একসঙ্গে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করে মন্তব্য করতে লাগলো। দেখতে পেলাম করালির চেহারাটা যেন আরো বাড়তে শুরু করেছে। পাখিটা যেন আগের চেয়ে দ্বিগুণ হয়ে উঠল। তার ডানা ঝটপটানিতে আমার মাথার উপর যেন প্রবল হাওয়া বইতে লাগলো। একটা বিকট পচা গন্ধে চারপাশটা ভরে উঠেছে। করালি ডানা ঝাপটে আমার দিকে এগিয়ে আসছে। তার সেই চেহারার কাছে আমি সামান্য। আমি মনে মনে কাল ভৈরবের নাম স্মরণ করতে করতে চোখ বন্ধ করলাম। আর তারপরে মনে হলো আমার পিছন থেকে কারা যেন সামনের দিকে চলে গেল। শুয়োরের সেই ঘোঁত ঘোঁত শব্দ শোনার সঙ্গে সঙ্গে এক সাধুর গলা শুনলাম, সর্বনাশ, সর্বনাশ! কাল ভৈরব এখানে এলো কি করে? পালা, পালা, পালা! সাধুদের পালাবার শব্দ শুনতে পেলাম।
চোখ খুলে দেখি সাধুর দল চৌহদ্দি ছাড়িয়ে গ্রামের পথের দিকে দৌড়চ্ছে। সেই পাখিটা ততক্ষণে পথের উপর প্রায় আমার কাছাকাছি এসে পড়েছে, কিন্তু সেই শুয়োরের দল আমার চারিদিকে চক্কর খাচ্ছে। পেছনে তাকিয়ে মনে হলো চাঁদের আলোয় একটা ছায়া এসে দাঁড়িয়েছে, তার হাতে লম্বা লাঠির মতো কিছু একটা। আমি কিছু বলতে পারলাম না, গোটা শরীর কেমন যেন জড়সড় হয়ে গেছে। সেই পাখির ডানার হাওয়া আমার গায়ে এসে লাগছে বটে, কিন্তু আগের মতো আর কিছুই হচ্ছে না। শুয়োরের দল আমার চারপাশে ঘুরতে ঘুরতে শব্দ করছে। ঘরের দিকে তাকালাম। নিবারণ পুষ্পকে নিয়ে ঘরে গিয়েছিল। ঘরের দরজাটা এখন বন্ধ। অতি কষ্টে মনে মনে বললাম, কাল ভৈরব, পুষ্পকে আমি বাঁচাতে পারিনি, তাকে তুমি বাঁচাও। আমার ক্ষমতা নেই ওর সঙ্গে লড়াই করার। কখন যেন চোখ বন্ধ হয়ে মাটির উপর ধপ করে পড়ে গিয়েছিলাম। তবে অনুভব করতে পারছিলাম একটা হাত যেন আমার কপালের উপরে এসে পড়েছে। তারপর সেই হাতটা আস্তে আস্তে নেমে এলো নিচের দিকে, আমার বুকের কাছ পর্যন্ত। ক্লান্তি, ভয়, অবসন্নতায় গোটা শরীর কেমন যেন হয়ে গেছিল। আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেল। ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। তারপর কি হলো? যখন জ্ঞান ফিরল, দেখি নিবারণ আর পুষ্প বারান্দার কাছে পড়ে রয়েছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পুষ্পর চোখে তো লেগেছে, রক্ত বেরোচ্ছে, কিন্তু পুষ্পর কাছে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখলাম কোথায় পুষ্পর চোখে লেগেছে। চোখে কোথাও কিচ্ছু নেই। দুজনকে ঘুম থেকে ডেকে তুলতেই অবাক হয়ে বুঝতে পারলাম ওদের কোনো কিছুই মনে নেই। ওদের মনে আছে ওই করালি যখন এই বাড়িতে প্রথম এসেছে তখন পর্যন্ত। নিবারণ বলল, করালি তার মানে পালিয়েছে সাধু বাবা। আপনি পেরেছেন, আপনি তাকে তাড়াতে পেরেছেন। কিন্তু কিন্তু হরিহর আর বাকিদের কি হলো? তার কথায় সব কিছু মনে পড়ল। হরিহরের মৃতদেহ পেলাম বাড়ি থেকে একটু দূরে। বাকিরা শ্মশানের কাছাকাছি একটা জায়গায় জ্ঞান হারিয়ে পড়েছিল। পরদিন সকালে ঘুম ভাঙতেই সকলেই বাড়িতে ফিরে আসে। হরিহরের মৃতদেহ গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু এরপর করালি কিংবা সেই তিনজন সাধুকে আর সেই গ্রামে দেখা যায়নি। এমনকি সবাইকে নিয়ে জঙ্গল পর্যন্ত আমরা গিয়েছিলাম। সেই জঙ্গলে মাটির মাঝে থাকা সেই মাটির দেবী মূর্তিটাকেও আর সেখানে খুঁজে পাওয়া যায়নি। কি হয়েছিল জানি না। তারানাথের গল্প শেষ হতে আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টিটা কমে এসেছিল। শীতের বৃষ্টি গায়ে না লাগাই ভালো। আমরা আর দেরি করলাম না, ফিরতে লাগলাম। তারানাথের মুখে শোনা এই অদ্ভুত পাখির গল্প, করালির গল্প একটু অন্যরকম লাগলো। তবে যাই হোক, শেষ পর্যন্ত সবকিছুই ভালো হয়েছে। কিন্তু করালির কি হলো তা জানা গেল না। শুনছিলেন করালির সাধনা। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সুরজিতা, বর্ণক এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।